আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা জানতে চাইছেন অর্থনৈতিক সমারির যে লিস্টিং এর কাজ হচ্ছে। তো এটা হচ্ছে আপনারা মসজিদের কাজ কিভাবে করবেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা একটি লিস্টিং এর ক্ষেত্রে যদি মসজিদ পান, তো মসজিদের কাজটি কিভাবে করবেন। তো আপনি প্রথম অবস্থায় সুনামির প্রশ্নপত্রে যান, এখানে প্রবেশ করবেন। এরপরে আপনাকে এগিয়ে যান, এই অপশনটিতে টাচ করতে হবে। মূলত আমরা জানি মসজিদ একটি প্রতিষ্ঠান। তো প্রথমে আমাদেরকে প্রতিষ্ঠানটি সিলেক্ট করতে হবে। এরপরে আমরা যে বিষয়টি দেখতে পাবো সেটা হচ্ছে ইউনিটের কি স্থায়ী নাকি অস্থায়ী। ইউনিটটি মূলত স্থায়ী না অস্থায়ী। তো এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই স্থায়ীটা সিলেক্ট করতে হবে, কারণ বিশেষভাবে আমরা দেখতে পাবো মসজিদ একটি স্থায়ী প্রতিষ্ঠান। এরপরে ইউনিটটির অর্থনৈতিক কর্মকাণ্ডের ধরন, এখানে অবশ্যই সেবা হবে। এরপরে তৃতীয় নম্বরে আমরা দেখতে পাবো ইউনিটের মালিকানা। এখানে আপনারা বেশ কিছু অপশন পাবেন, তার মধ্যে আপনাকে দিতে হবে অলাভজনক এনপিআই। মসজিদের ক্ষেত্রে এটাই মূলত সিলেক্ট করতে হবে। এরপরে 4 নাম্বার গুরুত্বপূর্ণ যে অপশনটি সেটা হচ্ছে ইউনিটের পরিচিতি বা ইউনিটের নাম। এখানে মূলত যে মসজিদে আপনারা লিস্টিং করতে গিয়েছেন সেই মসজিদের নাম লিখতে হবে। এক্ষেত্রে আপনারা মসজিদের যে নামটি পাবেন সেই নামটি প্রথমে সিলেক্ট করবেন। এখানে ধরেন আমি দিলাম নওগাঁ জামে মসজিদ। এরপরে আপনাকে 4-এর 2 নম্বর অপশন আসার পরে দেখতে পাবেন বাড়ি বা মার্কেটের নাম। তো এক্ষেত্রে আপনারা দিবেন, এরপর আমরা 4-এর 2 নম্বর যদি অপশনে আসি তাহলে এখানে দেখতে পাবেন বাড়ি বা মার্কেটের নাম। তো আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে মসজিদ হচ্ছে অবশ্যই কোনো একটি মার্কেটের পাশে অবস্থিত বা হচ্ছে কোনো বাজারের পাশে বা কারো বাড়ির পাশে এরকম হতে পারে। যদি হয় তাহলে অমুকের বাড়ি দিবেন, না হলে যদি একটা মার্কেটের পাশে হয় তাহলে সেই মার্কেটের নামটা উল্লেখ করবেন। তো আমাদের নওগাঁ মসজিদটা হচ্ছে যদি দিই তাহলে ওটা মসজিদ মার্কেট নামে পরিচিত। তো আমি দিব মসজিদ মার্কেট। এরপরে এখানে একটা বিষয় আছে 4-এর 3 নম্বরে আপনারা আসার পরে পাবেন হোল্ডিং বাড়ি বা অ্যাপার্টমেন্ট নাম্বার। শহরের গুলোতে আপনারা অবশ্যই হচ্ছে মসজিদের হচ্ছে অ্যাপার্টমেন্ট নাম্বার পাবেন বা হোল্ডিং নাম্বার পাবেন। বাড়ির ক্ষেত্রে আপনারা অবশ্যই হাউস নাম্বার অবশ্যই পাবেন। যদি না পান, অনেক আমরা গ্রামাঞ্চলে যেগুলো কাজ করবেন সেগুলোতে কিন্তু পাওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আপনারা লিখবেন যে একটা কসব মধ্যপাড়া জামে মসজিদ বা হচ্ছে মিঠাপুর জামে মসজিদ, এরকম একটা কিছু দিতে পারেন যে মসজিদটা পাশে। তো আমি মূলত এখানে হাউস নাম্বার না দিয়ে আপনাদেরকে দেখালাম যে নওগাঁ জামে মসজিদ নওগাঁ। এরপরে রোড নাম্বার, অবশ্যই তো আপনার কোনো রোডের পাশে হচ্ছে মসজিদটি অবস্থিত হবে, সেক্ষেত্রে হচ্ছে রোড নাম্বারটি লিখবেন। আপনারা রোড নাম্বার, পাড়া, ব্লক, সেক্টর, রাস্তার নাম যখন আপনারা আসবেন মসজিদের ক্ষেত্রে, তখন আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন মসজিদটি হচ্ছে কোথায় আসলে অবস্থিত। দেখা যাচ্ছে একটা মসজিদ হচ্ছে আমাদের নওগাঁ শহরের হচ্ছে উকিলপাড়ায় অবস্থিত বা একটা মধ্যপাড়া বা মাস্টারপাড়ায়, সেক্ষেত্রে দিবেন। যদি রোড নাম্বার না থাকে তাহলে নওগাঁ উকিলপাড়া বা মাস্টারপাড়া, বা দিলেন ঢাকা চকবাজার বা এরকম একটা কিছু দিলেন। তো সেই ক্ষেত্রে আমি এখানে দিব নওগাঁ মাস্টারপাড়া। এটা যদি না পান আপনারা, সেক্ষেত্রে হচ্ছে আপনারা হচ্ছে হোল্ডিং নাম্বার দিতে পারেন বা হচ্ছে রোডের নাম্বার তো শহরের অবশ্যই থাকবে, সেগুলো তো আপনারা দিতে পারেন। আর গ্রামাঞ্চলের ক্ষেত্রে আপনারা কিন্তু মূলত বিষয় হচ্ছে পাবেন না নাম্বার বা হচ্ছে এসব কিন্তু কমে পাওয়া যাবে, সেক্ষেত্রে আপনার পাড়ার নামটা উল্লেখ করবেন। এরপরে আপনারা ফোন নাম্বারটা অবশ্যই মসজিদের ইমাম সাহেবের বা হচ্ছে মুয়াজ্জেমের বা হচ্ছে সভাপতির যে কোনো কারো হচ্ছে নেবেন। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ইমাম সাহেবের নিলে বেশি ভালো হয়। তো আমরা একটা নাম্বার এখানে সিলেক্ট করব। এরপরে আমরা চলে যাব ইমেইল যদি না থাকে তাহলে দিতে হবে না, ওটা না দিলেও চলবে। এরপরে ইউনিটের প্রধান লিঙ্গ, অবশ্যই সেটা পুরুষ হবে। এরপরে ইউনিট প্রধানের বয়স আপনারা জেনে নেবেন। আপনারা যে ইমামের বা হচ্ছে মুয়াজ্জেমের হচ্ছে নিচ্ছেন, মানে যার ইউনিটের প্রধান হিসাবে যাকে নিচ্ছে তার বয়সটা নির্ধারণ করবেন।
তার বয়স আমি আনুমানিক দিলাম ধরেন 45 বছর। এরপরে ইউনিটের প্রধানের সর্বোচ্চ শিক্ষাবৃত্তি, তো তার শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দিবেন। আমি সেখানে দিলাম সে হচ্ছে একজন আলিম লেভেল পাস করেছেন, তো সে বিষয়টি দিলাম। এরপরে 5-এর 4 নম্বর, ইউনিটটি কোন সালে আরম্ভ হয়েছে, মসজিদটি কত সালে নির্মাণ করা হয়েছে সে বিষয়টি আপনারা দিবেন। আমি দিলাম 2005। এরপরে 5-এর 5 নম্বর, ইউনিটের ক্ষেত্রে নিচের কোনটি প্রযোজ্য নয়? এটি কোনো শাখা নেই, মানে 4টা অপশন আছে দেখতে পাচ্ছেন। এটি একটি শাখা অফিস, এটি একটি প্রধান কার্যালয়। তো আমরা হচ্ছে প্রথমটা সিলেক্ট করব, এটির কোনো শাখা নেই। ইউনিট নিবন্ধন কি? মসজিদের ক্ষেত্রে নিবন্ধন না। এরপর আমরা নিচের যে অপশনটি পাবো সেটি হচ্ছে 7-এর 1 নম্বর, ইউনিটে নিয়োজিত জনবল ও প্রকার সংখ্যা। এক্ষেত্রে আমরা প্রতিটা মসজিদেই কিন্তু ইমাম এবং মুয়াজ্জিন পেয়ে যাব। তো আমরা যদি ইমাম এবং মুয়াজ্জিন পাই, তারা যদি হচ্ছে মাসিক ভাবে থাকে তাহলে আমরা দিব পূর্ণকালীন কর্মী। এক্ষেত্রে 1জন বা 2জন সিলেক্ট করতে পারেন। এছাড়াও যদি অধিক সংখ্যা থাকে তাহলে সেটা লিখুন। এছাড়াও আপনি যদি নিচের যে অপশনটি পাবেন 7-এর 1.1 এই অপশনটি যখন আপনি পাবেন, এখানে দেখতে পাবেন জনবলের দক্ষতা লেভেল। এখানে আসার পরে যে কর্মীগুলো রয়েছে, মসজিদে অবশ্যই দক্ষ কর্মী থাকতে পারে। এছাড়াও যে অদক্ষ যদি থাকে তাহলে আপনারা দক্ষ বা অদক্ষ সিলেক্ট করুন। তো এই ক্ষেত্রে আমি দক্ষ সিলেক্ট করলাম, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই ইমাম সাহেব অবশ্যই দক্ষ হবে। তো এখানে 2টাই সিলেক্ট করতে হবে। আপনি যদি উপরে 1 দেন, নিচে যদি 2 মানে 1 বা 2 কম বেশি করেন, সেক্ষেত্রে কিন্তু সাবমিট নেবে না। এরপরে আপনার সাথে 2 নম্বর আসার পরে আপনি দেখতে পাবেন ইউনিটটি প্রতিবন্ধী জনবল আছে কি। যদি প্রতিবন্ধী থাকে তাহলে দিবেন, না থাকলে এখানে না দিবেন। এরপরে ইউনিটে বিদেশি জনবল আছে কি, না। এরপরে 8-এর 1 নম্বর, ইউনিটের প্রধান অর্থনৈতিক কর্মকাণ্ড বিস্তারিত বিবরণ। এখানে একটি মূল্যবান বিষয়। তো এখানে আসার পরে আপনারা এখানে বাংলা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে আপনারা এখানে লিখতে পারেন এটা একটি মসজিদ, এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। আপনি যদি লিখতে না পারেন তাহলে এখানে ভয়েস অপশনে টাচ করুন, এরপরে ভয়েস করুন। এটা একটি মসজিদ, এখানে 5 ওয়াক্ত নামাজ আদায় করা হয়। দেখেন চলে এসেছে কিন্তু এখানে আমি ভয়েস দেওয়ার সাথে সাথে। এরপরে বিএসআইসি অনুযায়ী শিল্প কোড লিখুন, সেটা আপনাকে লিখতে হবে না, এটা অফিস কর্তৃক পূরণ হবে। এরপরে 8-এর 3 নম্বর অপশন আসার পরে আপনি এখানে লিখবেন এখানে 5 ওয়াক্ত নামাজ হয়, মানে এখানে বিবরণ দিতে হবে জাস্ট। এরপরে 2 নম্বরে আসে লাগবেন আপনি এখানে জুমার নামাজ আদায় হয়। 2 নম্বর লিখলেন এখানে জুমার নামাজ আদায় হয়। এখানে 4টি অপশন আছে। 3 নম্বর আপনারা দিবেন যে এখানে শিশুদের ইসলামিক পাঠদান করা হয়। বিভিন্ন মসজিদে কিন্তু আপনারা দেখতে পাবেন শিশুদেরকে সকালে বিভিন্ন ইসলামিক শিক্ষামূলক আপনারা কিন্তু দেখতে পাবেন পাঠদান করে, সেক্ষেত্রে এটা দিতে পারেন। আমি 3 নম্বরে কিন্তু দিয়েছি শিশুদের কোরআন শিক্ষা দেওয়া হয়। তো মূলত আপনারা 4 নম্বর আরেকটি অপশন আছে, এখানেও কিছু দিতে পারেন। আর যদি নাও দেন তাও কোনো সমস্যা নাই। এখানে যদি 2টা অপশন দেন তাও কিন্তু সাবমিট নেবে, মানে 2টা যদি আপনি দেন 1 2 তারপরেও কিন্তু ফাঁকা রাখলেও কোনো সমস্যা নাই। এরপরে 9 নম্বর আসার পরে আপনি দেখতে পাবেন ইউনিটের স্থায়ী সম্পদের মূল্য জমি ও কারখানা ভবন ব্যতীত। এখানে 1 টাকা থেকে 10 লক্ষ টাকা পর্যন্ত এটা সিলেক্ট করুন। এরপরে মূলধনের প্রধান উৎস, এখানে যদি প্রতিষ্ঠান মানে যে মসজিদটা আপনারা করতেছেন তার যদি নিজস্ব তহবিল থাকে তাহলে সেটা নিজস্ব তহবিল দিবেন, আর না থাকলে প্রযোজ্য নয়, এটা আপনি সিলেক্ট করবেন। এরপরে ইউনিটের বর্তমান প্রবাসী বাংলাদেশি বিনিয়োগ আছে কি, এখানে না। ইউনিটের বর্তমান বিদেশি বিনিয়োগ আছে কি, না। ইউনিটের বিদ্যুৎ সুবিধা সংযোগের প্রধান উৎস, এটা হচ্ছে জাতীয় গ্রিড হবে। এরপরে ইউনিটের হিসাব ব্যবস্থা, মূলত এখানে আপনারা সাপ্তাহিক বা মাসিক
এটা আপনারা মসজিদ কমিটির কাছ থেকে বা ইমাম সাহেবের কাছ থেকে জেনে নেবেন যে আপনাদের বাৎসরিক হিসাব হয় নাকি হচ্ছে মাসিক হিসাব হয়। আপনারা অধিকাংশ মসজিদে কিন্তু বাৎসরিক হিসাবটাই পাবেন। তো আমি এখানে বাৎসরিক হিসাবটা সিলেক্ট করলাম, আপনারা শুনে নেবেন যেরকম হবে সেরকমটা হচ্ছে সিলেক্ট করবেন। এরপরে 14 1 নম্বর অপশনে পাবেন ইউনিটের বেতন ও মজুরি প্রদান। তো মূলত হচ্ছে কিভাবে বেতন দেয়, সেক্ষেত্রে আপনারা মাসিকটাই হচ্ছে বেশি পাবেন বা সাপ্তাহিক হলে সেটা সিলেক্ট করুন। এরপরে 14 2 নম্বর ইউনিটের বেতন মজুরি প্রদানের প্রধান পদ্ধতি। মসজিদের ক্ষেত্রে বেশিরভাগ কিন্তু ব্যাংকিং এর মাধ্যমে দেয় না, ক্যাশে দেয়, সেক্ষেত্রে আমি ক্যাশ দেব। এরপরে 18 2 নম্বর ইউনিটির গবেষণা ইউনিয়ন R&D ব্যবস্থাপনা আছে কি, এক্ষেত্রে না হবে। এরপরে ইউনিটের অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে কি, মসজিদে অধিকাংশ মসজিদে কিন্তু পাওয়া যায় না, আবার যেগুলো বড় মসজিদ সেগুলো কিন্তু পাবেন। শহরে যে মসজিদগুলো আছে বিভিন্ন মসজিদে কিন্তু থাকতে পারে, সেক্ষেত্রে আপনারা এটি সিলেক্ট করবেন হ্যাঁ। এরপরে ইউনিটের বর্জ্য ব্যবস্থা আছে কিনা। অধিকাংশ মসজিদে কিন্তু গ্রামাঞ্চলের কিন্তু পাওয়া যায় না, শহরের মসজিদগুলোতে কিন্তু থাকতে পারে আবর্জনা ফেলার জন্য কোনো জায়গা বা বর্জ্য ব্যবস্থাপনার জন্য একটি নির্দিষ্ট কোনো স্থান, সেক্ষেত্রে হ্যাঁ বা না সিলেক্ট করবেন। তো আমি যেহেতু একটি করতেছি তো সেক্ষেত্রে আমি না দিলাম, আপনারা চাইলে হ্যাঁ দিতে পারেন শুনে নেওয়ার পরে। প্রতিষ্ঠানটির ফায়ার সার্ভিসের ছাড়পত্র আছে কি, মসজিদের ক্ষেত্রে এটা থাকবে না। এরপরে আপনাদের প্রতিষ্ঠানের নিম্নলিখিত সুবিধা আছে কি, অবশ্যই মসজিদে হচ্ছে টয়লেটের ব্যবস্থা থাকবে, সেক্ষেত্রে আপনারা হ্যাঁ দিবেন। মহিলাদের জন্য যদি আলাদাভাবে যদি কোনো টয়লেট থাকে সেক্ষেত্রে আবার হ্যাঁ দিবেন, আর যদি না থাকে তাহলে এখানে না সিলেক্ট করবেন। এরপরে ডে কেয়ার এখানে থাকবে না। কর্মীদের নিজস্ব পরিবহন সুবিধা এখানে না। কর্মীদের নিরাপত্তা ব্যবস্থা, মসজিদের ক্ষেত্রে অনেক সময় কর্মীদের নিরাপত্তার ব্যবস্থা তো থাকেই, হ্যাঁ দিবেন, বা যদি না থাকে তাহলে না সিলেক্ট করুন। এরপরে 21 6 নম্বর কর্মীদের স্বাস্থ্য সেবার ব্যবস্থা যদি থাকে তাহলে হ্যাঁ অথবা না সিলেক্ট করুন। এরপরে আপনারা 22 1 নম্বর আসার পরে দেখতে পাবেন ইউনিটের TIN ট্যাক্স পেপার আইডেন্টিফিকেশন নাম্বার আছে কি, যদি থাকে তাহলে হ্যাঁ সিলেক্ট করুন, না হলে না সিলেক্ট করুন। এরপরে আপনারা পেয়ে যাবেন 23 1 নম্বর ইউনিটের 23-24 অর্থ বছরে মোট আয় কত। এখানে ধরেন আমি আয় দিলাম 7 লাখ টাকা। এরপরে 23 2 নম্বর ইউনিটের 23-24 অর্থ বছরে মোট ব্যয় কত টাকা, এক্ষেত্রে দিলাম 2 লাখ টাকা। আপনারা জেনে নেবেন আয় ব্যয় হিসাবটা, যে আপনার বাৎসরিক আয় কত হয়েছে এবং ব্যয় কত হয়েছে এই বিষয়টা জেনে করে সিলেক্ট করবেন। এরপরে আপনার ইউনিটে নিম্নোক্ত কি কি সমস্যা রয়েছে এই বিষয়টি আপনারা জেনে নেবেন। এখানে বেশ কিছু অপশন আছে, অপশনগুলো পড়ার পরে যদি আপনারা মনে হয় এই সমস্যাটি রয়েছে সেটি সিলেক্ট করুন, এছাড়া কোনো সমস্যা নেই এটি সিলেক্ট করুন। এখন কিন্তু একটি মসজিদের সম্পূর্ণ একটি লিস্টিং কিন্তু হয়ে গেছে। এখন এই জায়গাতে এগিয়ে যান, এখানে টাচ করুন, দেখেন এটা কিন্তু এখন কমপ্লিট। আপনারা যদি সার্ভারে প্রেরণ করতে চান সেক্ষেত্রে সেভ করুন, জমা দিন, নিচের এই অপশনটিতে টাচ করলে কিন্তু সেভ হয়ে যাবে, মানে সরাসরি জমা হয়ে যাবে। আর এই পাশে যদি আপনারা দেন তাহলে এটা সেভ হয়ে থাকবে এবং সংশোধন করতে চাইলে আপনারা মনে করেন সংশোধন করতে পারবেন। তো যাই হোক ভিউয়ার্স, আজকের মতো কি কি সম্পর্কে জানতে চান সেই বিষয়টি আপনারা অবশ্যই